ইউটিউব নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য ভিডিও, তাই না? এটা আমাদের জীবনের এমন একটা অংশ হয়ে গেছে যে ইউটিউব ছাড়া একটা দিনও হয়তো কল্পনা করা কঠিন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে একটা সাধারণ ওয়েবসাইট আজকের দিনের এত বড় একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হলো? চলুন আজ আমরা এই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই একটু ঘেঁটে দেখি। আচ্ছা, শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন। ইউটিউবের একদম প্রথম ভিডিও, মানে সর্বপ্রথম আপলোড করা ভিডিওটা কি ছিল, সেটা কি কেউ জানে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা ইউটিউবের পুরো অসাধারণ গল্পটার ভিতরে ঢুকে পড়ব। তো সব কিছুর শুরুটা কিন্তু হয়েছিল একদম সাধারণ একটা সমস্যা সমাধানের চেষ্টা থেকে। সমস্যাটা ছিল অনলাইনে সহজে ভিডিও শেয়ার করা যায় কিভাবে। চলুন সেই শুরুর গল্পটাতেই ফেরা যাক। গল্পটার কেন্দ্রে ছিলেন তিনজন মানুষ, চ্যাড হার্লি, স্টিভ চেন আর জাভেদ করিম। এরা সবাই আগে পেপালে কাজ করতেন। তাদের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, এমন একটা প্ল্যাটফর্ম বানানো দরকার যেখানে যে কেউ কোনো রকম টেকনিক্যাল ঝামেলা ছাড়াই ভিডিও আপলোড করতে পারবে আর অন্যদের সাথে শেয়ার করতে পারবে। একদম সহজ, সিম্পল একটা আইডিয়া। আর তাদের সেই আইডিয়াটা বাস্তবে রূপ নিতে কিন্তু বেশি সময় লাগেনি। এই টাইমলাইনটা একবার দেখুন। ফেব্রুয়ারিতে কোম্পানি তৈরি হলো, এপ্রিলেই প্রথম ভিডিও আপলোড হয়ে গেল, আর বছরের শেষে ডিসেম্বরে প্ল্যাটফর্মটা সবার জন্য অফিসিয়ালি চালু হয়ে গেল। মানে অবিশ্বাস্য একটা গতি ছিল তাদের। আর হ্যাঁ, আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর এই যে, ইউটিউবের ইতিহাসের প্রথম ভিডিও ছিল এটাই, মাত্র 18 সেকেন্ডের একটা ক্লিপ। নাম মি অ্যাট দ্য জু। সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম স্যান্ডিয়েগো চিড়িয়াখানায় হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে এই সহজ সরল কথাগুলোই বলেছিলেন। কে জানত এই সাধারণ মুহূর্তটাই একটা বিশ্বজোড়া বিপ্লবের শুরু ছিল। চিড়িয়াখানার ওই একটা সাধারণ ভিডিও থেকে ইউটিউবের জার্নিটা কিন্তু থেমে থাকেনি, বরং এরপর যা হলো তাকে একটা বিস্ফোরণ বলা চলে। খুব দ্রুত এটা সবার নজরে আসতে শুরু করে। চলুন দেখি কিভাবে এটা সম্ভব হলো। ইউটিউবের আসল জাদুটা কিন্তু ছিল এর সরলতার মধ্যে। এর আগে অনলাইনে ভিডিও শেয়ার করা ছিল রীতিমতো একটা যুদ্ধ। ফাইল ফরম্যাট, সাইজ, প্লেয়ার, হাজারটা ঝামেলা। ইউটিউবে এসে পুরো খেলাটাই বদলে দিল। এক ক্লিকে আপলোড, সঙ্গে সঙ্গে প্লে, আর একটা সহজ লিঙ্ক দিয়ে যে কাউকে পাঠিয়ে দেওয়া, ব্যাস এটুকুই। আর যখনই কিছু এত দ্রুত বড় হয়, তখন বড় বড় কোম্পানিগুলোর নজরে তো পড়বেই, তাই না? ঠিক তাই হলো। 2006 সালের শেষের দিকে গুগল ইউটিউবের এই অসীম সম্ভাবনাটা দেখতে পেল, আর তারা $1.65 বিলিয়ন এক বিশাল দামে ইউটিউবকে কিনে নিল। ওই সময়ের জন্য এটা ছিল একটা বিশাল ব্যাপার, যা বুঝিয়ে দিয়েছিল যে অনলাইন ভিডিওর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। আর গুগলের টাকার সাপোর্ট পাওয়ার পর কি হলো? বুম! এই গ্রাফটা দেখলেই বোঝা যায়। কেনার ঠিক পরপরই ব্যবহারকারীর সংখ্যা রকেটের গতিতে বাড়তে শুরু করল। গুগলের রিসোর্স আর পরিকাঠামো ইউটিউবকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে সাহায্য করেছিল। এই সময়টাতেই ইউটিউবের পরিচয়ে একটা বড়সড় পরিবর্তন আসলো। এটা আর শুধু ভিডিও দেখার বা শেয়ার করার জায়গা থাকল না, এটা এমন একটা জায়গা হয়ে উঠল যেখানে মানুষ নিজেদের কেরিয়ার গড়তে পারে। আর এখান থেকেই শুরু হলো ক্রিয়েটর ইকোনমির যুগ। আর এই পুরো ব্যাপারটা সম্ভব হলো একটা জিনিসের জন্য, ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। এই প্রোগ্রামের মাধ্যমে ইউটিউব সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের বলল, তোমরা ভালো ভিডিও বানাও, আর তার থেকে যে বিজ্ঞাপন আয় হবে তার একটা অংশ তোমাদের। শখের বসে ভিডিও বানানোটা রাতারাতি একটা কেরিয়ারের অপশন হয়ে গেল। এর মডেলটাও কিন্তু বেশ সোজা সাপটা ছিল, আর এখনও আছে। ভালো কন্টেন্ট বানাও যা মানুষ দেখতে চাইবে, ধীরে ধীরে নিজের একটা দর্শক তৈরি করো, তারপর পার্টনার প্রোগ্রামে যোগ দাও আর আয় করা শুরু করো। এই যে সহজ ফর্মুলাটা, এটাই কিন্তু আজকের মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটরের রুজির ভিত্তি। কিন্তু এই পুরো সিস্টেমটা চালায় কে? এর পেছনে আছে এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী চালক, ইউটিউবের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমই ঠিক করে দেয় আমরা কোনটা দেখব আর কোনটা দেখব না। আমাদের পুরো দেখার অভিজ্ঞতাটাকেই এটা নিয়ন্ত্রণ করে। তো ইউটিউব এখন টাকা পয়সার জায়গা হয়ে উঠেছে, ক্রিয়েটররা কেরিয়ার বানাচ্ছে, কিন্তু এর প্রভাবটা ছিল আরও অনেক গভীর। খুব অল্প সময়েই এটা শুধু একটা টেক প্ল্যাটফর্ম থেকে আমাদের সংস্কৃতির একটা আয়নায় পরিণত হলো। এমন একটা আয়না যা শুধু আমাদের দেখায় না, আমাদের গড়েও তোলে। একবার ভাবুন তো, কত কিছু যে ইউটিউবের হাত ধরে আমাদের জীবনে এসেছে। ইভলিউশন অফ ড্যান্সের মতো মজার ভিডিও, বা চার্লি বিট মাই ফিঙ্গারের মতো মিষ্টি মুহূর্ত। আবার অন্যদিকে আরব বসন্তের মতো বড় বড় রাজনৈতিক ঘটনার সাক্ষী থেকেছে এই প্ল্যাটফর্ম। ভাইরাল চ্যালেঞ্জ থেকে শুরু করে সিটিজেন জার্নালিজম পর্যন্ত সব কিছুরই জন্ম এখানে। এই কথাটা কিন্তু একদম সত্যি। ইউটিউব শুধু আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি দেখায় না, এটা সেই প্রতিচ্ছবির সাথে কথাও বলে, তাকে প্রভাবিত করে, নতুন ট্রেন্ড তৈরি করে, নতুন আলোচনার জন্ম দেয়।
মানে ইউটিউব শুধু দেখায় না যে আমরা কি করছি, বরং আমরা কি করব সেটা অনেক সময় ঠিক করে দেয়। আচ্ছা, আমরা ইউটিউবকে বিনোদন, খবর বা শেখার জায়গা হিসেবেই দেখি। কিন্তু চলুন এবার একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখি। ইউটিউবকে কি মানব ইতিহাসের সবচেয়ে বড় জীবন্ত আর্কাইভ বলা যায়? এই সংখ্যাটা একবার দেখুন। প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি দৈর্ঘ্যের ভিডিও ইউটিউবে আপলোড করা হচ্ছে। মানে আমরা এই যে কথা বলছি, এর মধ্যেই কয়েক বছরের সমান কন্টেন্ট আপলোড হয়ে গেল। এই বিশাল পরিমাণ ডেটা কল্পনা করাও কিন্তু সহজ নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট মুহূর্ত, বড় বড় ঘটনা, আমাদের আনন্দ, দুঃখ, শেখা, শেখানো সবকিছু মিলে তৈরি হচ্ছে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ফুটপ্রিন্ট বা পদচিহ্ন। এটা আমাদের সময়ের এক বিশাল জীবন্ত রেকর্ড। কিন্তু এটাকে কি আমরা একটা নিখুঁত ঐতিহাসিক দলিল বলতে পারি? না, এখানে আসল চ্যালেঞ্জগুলো। এত ভিডিওর মধ্যে কোনটা আসল কোনটা নকল তা বোঝা কঠিন। সময়ের সাথে সাথে অনেক ভিডিওর প্রেক্ষাপট হারিয়ে যায়, আবার অনেক কন্টেন্ট ডিলিটও হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এটা একটা পক্ষপাত দুষ্ট আর্কাইভ। আমরা যা দেখাতে চেয়েছি শুধু সেটুকুই এখানে আছে, পুরো সত্যিটা হয়তো নেই। তাহলে দেখুন কোথায় শুরু হয়েছিল, চিড়িয়াখানার একটা 18 সেকেন্ডের ভিডিওতে, আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্কাইভ। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন দিয়ে। ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের তৈরি করা এই বিশাল ডিজিটাল আর্কাইভটা দেখবে, তারা আমাদের সম্পর্কে কি ভাববে, আমাদের সময়টা নিয়ে কোন গল্পটা তারা জানতে পারবে। If you like the video, please like and don't forget to subscribe to the channel. Thank you.